ভ্রমণ পিপাসু বাঙালির কাছে মাইথন অত্যন্ত জনপ্রিয়। আর যারা মাইথন ঘুরতে এসেছেন তারা দেবী কল্যাণেশ্বরী মন্দির যাননি এমনটা খুব একটা হয় না। প্রাচীন দেবীপীঠ বলে পরিচিত কল্যাণেশ্বরী মন্দির নিয়ে হয়েছে সিনেমা, রয়েছে অজস্র অলৌকিক গল্পকথা। বরাকর নদীর ধারে পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ড সীমান্তে আসানসোলের কাছে অবস্থিত এই মা কল্যাণেশ্বরী দেবী মন্দিরের দূরত্ব কলকাতা থেকে 230 কিলোমিটার, দুর্গাপুর থেকে প্রায় 60 কিলোমিটার এবং আসানসোল থেকে প্রায় 20 কিলোমিটার। চলুন এই ভিডিওর মাধ্যমে আমরা জানব মন্দির কিভাবে পৌঁছাবেন, পুজো দেওয়ার পদ্ধতি, কোথায় খাওয়া দাওয়া করবেন, এই সমস্ত প্রশ্নের উত্তর। আসুন পুরো ভিডিওটা দেখি। এই মন্দির যাওয়ার আগে কথা দিচ্ছি অনেক কিছু জানতে পারবেন এই ভিডিওতে। 21 টাকা থেকে স্টার্ট আছে আপনার। আচ্ছা, 21 টাকা থেকে নিয়ে আপনি যত টাকা নিতে পারেন। আচ্ছা আচ্ছা, 51 আছে, 101 আছে, 201 আছে, 5। নমস্কার বন্ধুরা, অদ্রিজা এক্সক্লুসিভের নতুন আরও একটা পর্বে তোমাদের সবাইকে স্বাগত জানাই। নমস্কার বন্ধুরা, অদ্রিজা এক্সক্লুসিভের নতুন আরও একটা পর্বে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ চলে এসেছি আসানসোল, মন্দিরের শহর আসানসোলে। আর এখানকার সব থেকে জাগ্রত মন্দির যেটা হচ্ছে মা কল্যাণেশ্বরী মন্দির। একদম সেখান থেকে সরাসরি তোমাদের জন্য একটা নতুন ইনফরমেটিভ মন্দির এক্সপ্লোর করব। সমস্তটাই তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে জানানোর চেষ্টা করব, তো সঙ্গে থাকবে। আর ভিডিওতে যারা এখনো পর্যন্ত নতুন এসছো, নতুন সাবস্ক্রাইবার বন্ধুরা, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। মন্দির রিলেটেড এই ধরনের নিত্য নতুন ভিডিও আমি আপলোড করতে থাকি এই চ্যানেলের মাধ্যমে। আর পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ আর যারা নিয়মিত আমার ভিডিও দেখছেন। আর পুরোটাই শেষ পর্যন্ত দেখবার অনুরোধ জানাবো। অবশ্যই ভিডিওটা নতুন কিছু শেখাবো, ইনফরমেটিভ হতে চলেছে, সেটাই দেখাবো, তো সঙ্গে থাকবেন অবশ্যই। এই মন্দির আপনারা পৌঁছাবেন কিভাবে? আপনাদের সুবিধার জন্য জানিয়ে রাখি, এই মন্দিরের নিকটবর্তী রেল স্টেশনগুলি হলো চিত্তরঞ্জন, রূপনারায়ণপুর, বরাকর এবং সালানপুর। আপনারা আপনাদের সুবিধা মতো এদের মধ্যে যে কোনো একটা রেল স্টেশন পছন্দ করে নেবেন। সেখান থেকে পৌঁছে অটো অথবা বাসের মাধ্যমে চলে আসুন মা কল্যাণেশ্বরী দেবীর মন্দিরে। কিন্তু আমার মতে সবচেয়ে সহজ উপায় হলো আপনারা সর্বপ্রথম আসানসোলে পৌঁছান এবং আসানসোল থেকে আসানসোল বাস স্ট্যান্ড, এই যে দেখতে পাচ্ছেন আসানসোল বাস স্ট্যান্ড, এই বাস স্ট্যান্ড থেকে মাইথন যাওয়ার বাস ধরে মাত্র 45 মিনিটের মাথায় আপনারা পৌঁছে যেতে পারেন কল্যাণেশ্বরী মন্দিরে। এই বাস স্ট্যান্ড থেকে আপনার কল্যাণেশ্বরী যাওয়ার মন্দির পর্যন্ত ভাড়া পড়বে 40 টাকা মতো। এই যে বাসগুলো যাচ্ছে, আর একদম কিন্তু আপনাদের মন্দিরের ঠিক বাইরেই নামিয়ে দেবে। এই হচ্ছে মূল মন্দিরের প্রবেশ পথ। এই যে শ্রী শ্রী কল্যাণেশ্বরী মাতার মন্দির। এই প্রধান প্রবেশ পথ ধরে আপনাদের ভিতরে যাবেন, পুজো দেবেন। আর যারা আসানসোল থেকে আসছেন তারা এই রাস্তা ধরে, আসানসোলে বাসগুলো আসে এই রাস্তা ধরে, ওই জায়গাটা হচ্ছে আপনাকে নামিয়ে দেওয়া হবে। আর ওই রাস্তা ধরে একদম এই দিকটা হচ্ছে মায়ের মন্দিরটা। এই রাস্তাটা যেটা চলে যাচ্ছে এটা হচ্ছে মাইথনের দিকটা চলে যাচ্ছে। তো এই 1 থেকে 1.5 কিলোমিটার এখান থেকে দূরত্ব মাইথনে। যারা ট্রেনে আসছেন তারা বরাকর স্টেশন থেকেও আপনারা টোটো পেয়ে যাবেন, অটো টোটো পেয়ে যাবেন, ওখান থেকে আপনারা চলে আসতে পারবেন। আর যারা আসানসোল থেকে আসছেন, আসানসোল থেকে একদম কিন্তু মাইথন যাওয়ার সরাসরি বাস রয়েছে। মা কল্যাণেশ্বরী মন্দিরের কাছেই স্টপেজ রয়েছে, 40 টাকা করে ভাড়া পড়বে। আপনারা সরাসরি এখানে মন্দিরের সামনে চলে আসতে পারবেন। আর এই একদম ঢুকে প্রবেশে পুজো দেওয়ার জন্য কোনো রকম কোনো বাড়িতে কোনো
সামগ্রী কিনে আনার দরকার নেই, মন্দিরের বাইরেই কিন্তু সুন্দর যথাযথ ব্যবস্থা করাই আছে। একদম মন্দিরে প্রবেশের ঠিক আগেই কিন্তু, ঢোকার ঠিক আগেই এরকম সারি সারি দর্শকর্মার দোকান পেয়ে যাবেন, খাবারের দোকান পেয়ে যাবেন, যেখান থেকে আপনারা পুজোর জন্য প্যারা বা বিভিন্ন ধরনের পুজোর সামগ্রী আপনারা এখান থেকে পেয়ে যাবেন। চটি জুতোও এখানে প্রতিটা দোকানে রাখার ব্যবস্থা করা আছে। আর শাঁখা সিঁদুর সমস্ত কিছুই মায়ের পুজো দেওয়ার জন্য যা যা লাগে সমস্ত উপকরণ কিন্তু পেয়ে যাবেন একদম। এই যে এই দাদার দোকান রয়েছে। পাশাপাশি এই যে পাশাপাশি আরো দোকান সব রয়েছে, এখানে খাবারের দোকানও, জলখাবারের দোকানও রয়েছে। আর এই যে সমস্ত জিনিস এখান থেকেও পুজোর ইয়ে পেয়ে যাবেন, জিনিসগুলো পেয়ে যাবেন। এগুলো কিরকম দাম আছে? হ্যাঁ, 70 টাকা। আচ্ছা, আর চুড়িগুলো কিরকম দাম আছে এগুলো? এই যে এইটা আচ্ছা আচ্ছা, আর এইগুলো একই? এটা 100 টাকা। আচ্ছা, এটা 100 টাকা চারটে। আচ্ছা, আর এইটা? 120 টাকা। 120 টাকা। কটা আছে ওটা? সেট আছে, একটা সেটই থাকে। কটা আছে? 6টা। 8 পিস আছে। এখানে পান্ডার কোনো দৌরাত্ম্য নেই, কাজেই বাইরে যে কোনো দোকান থেকেই গোটা নারকেল, জবা ফুল, পদ্ম ফুল, দেবীর উদ্দেশ্যে চড়ানোর জন্য চাদর, শাড়ি, বেলপাতা, শাঁখাপলা, আলতা সিঁদুর, কিছু মিষ্টি বা মন্ডা এই নিয়েই পৌঁছে যেতে পারেন দেবীর মন্দিরের কাছে। পুজো দিতে অর্থের কোনো বাধ্যবাধকতা নেই, তবে হ্যাঁ, 50 টাকা বা তার উপরে দিলে পুরোহিতরা আপনার নামে সংকল্প করে পুজো দিয়ে দেবেন। এখানে একটা জিনিস আপনাদের বেশ ভালো লাগবে, সেটা হচ্ছে যে কোনো বড় মন্দিরের মতো এখানে কিন্তু পান্ডাদের কোনো দৌরাত্ম্য নেই। বাইরে এরকম দোকান রয়েছে। এই হলো প্রধান প্রবেশপথ। এটা চটি জুতো আপনারা বাইরেও খুলতে পারেন বা বিভিন্ন দোকানেও জমা করার ব্যবস্থা রয়েছে। আর শুধু তাদের ওখান থেকে ফুলের ডালি সংগ্রহ করতে হবে। এই যে বিভিন্ন দোকানগুলো রয়েছে, এখান থেকে আপনারা নিতে পারেন। আপনার এখানে ডালা কত করে শুরু হচ্ছে? যেরকম আপনার। আচ্ছা, তাও মিনিমাম 21 আছে, 30 আছে, 50 আছে, 30 আছে, 20 আছে, যেরকম আপনার খুশি। আচ্ছা, কোনো জোর নেই। আচ্ছা, আর এই চুনরিগুলো কিরকম? যেমন আছে 10 টাকা, 20 টাকা, 30 টাকা। আচ্ছা, মানে চুনরিটা দেওয়ার নিয়মটা কি আছে? গাড়ি পূজা করে। আচ্ছা, পুজোর সময় এমনি পুজো দেওয়ার জন্য মানে এই যে প্যারা ট্যারাগুলো রয়েছে, এমনি কেউ এমনি যদি ডালি না নেয় তাহলে এমনি ইয়ে তো শুধু মিষ্টি প্রসাদও পুজো দিতে পারবে। এগুলো কিরকম দাম ইয়ে আছে? দেখুন, বড় পেড়া আছে। হ্যাঁ, 20 টাকা পিস আছে। 20 টাকা। 10 টাকা আছে। আচ্ছা, আর নিচে নকুলদানাগুলো? 10 টাকা, 20 টাকা। আচ্ছা আচ্ছা, আর এই মালাগুলো? এখানে আছে 10 টাকা আছে। এই বড়গুলো কিরকম দামে? 150 টাকা। আচ্ছা,
এই দেখুন মন্দিরের বাইরে কিন্তু দশকর্মার জিনিস এখান থেকে সব পেয়ে যাবেন। হ্যাঁ, পুজোর জন্য সমস্ত কিছুই জিনিস রয়েছে। মায়ের সমস্ত কিছু আলতা সিঁদুর থেকে শুরু করে শাঁখা শাড়ি সমস্ত কিছুই। প্যারা আপনাদের কিরকম দাম আছে? পেড়া আমাদের আছে দাদা 5 টাকা পিস, 10 টাকা পিস, 20 টাকা পিস। আচ্ছা, 400 টাকা কিলো, 480 টাকা কিলো। আচ্ছা। আর এমনি পুজোর ডালিগুলো? পুজোর ডালা 21 টাকা থেকে স্টার্ট আছে আপনার। আচ্ছা, 21 টাকা থেকে নিয়ে আপনি যত টাকা নিতে পারেন। আচ্ছা আচ্ছা। 51 আছে, 101 আছে, 201 আছে, 500। আর এই জবা ফুলের মালাগুলো কিরকম? ছোট মালা 10 টাকা আছে, বড় মালা 51 টাকা দাম আছে, মিডিয়াম 30 টাকা আছে। আচ্ছা। বড় চেলি আপনার 160 টাকা আছে। এই যে বড় চেলিগুলো? হ্যাঁ, বড় চেলি 160 টাকা আছে, 220 টাকা আছে। আচ্ছা। যেমন নেবেন 10 টাকা থেকে নিয়ে 260 টাকা অবধি। ওর থেকে আরো বেশি দামে নেবেন, দাম পাবেন। শাড়ি পাবেন, পুজোর শাড়ি পাবেন আপনি ওই 220 টাকা, 150 টাকা, 150 টাকা, মিনিমাম কম 150 টাকা। দোকানের নাম নিয়ে আমাদের দোকানের নাম দিয়ে কি নাম আছে দোকানে? এই যে মা কল্যাণেশ্বরী প্যারা ভান্ডার। এখান থেকে আপনারা সংগ্রহ করতে পারেন। আর এই যে বিভিন্ন এখান থেকেও পেয়ে যাবেন পুজোর বিভিন্ন রকমের সামগ্রী। এখানেও বিক্রি হচ্ছে, শাখা চুড়ি সমস্ত কিছুই পাবেন। বাচ্চাদের খেলনাও আছে এখানে। একদম ঠিক যে মূল মন্দির প্রবেশ পথ, ঠিক তার আগেই এই ধরনের দোকানগুলো পেয়ে যাবেন, সব পরপর একদম। ভিতরে প্রবেশ করলে দেখতে পাবেন সুবিস্তৃত একটি চাতাল। চাতালটির প্রাচীনত্ব এবং নবীনত্ব দুই মিলে মিশে আছে। মন্দিরটিতে প্রচুর ভক্তের সমাগম হয়। শনি মঙ্গলবার এবং দেবীর প্রতিষ্ঠার দিনে ভিড় থাকে অনেকটাই। মাইথন ড্যামের পাশে এবং বরাকর স্টেশন থেকে মাত্র 8 কিলোমিটার দূরে এত সুন্দর একটি সাধনাপীঠ অবস্থিত তা আগে জানা ছিল না। একদিন ঘুরতে যাওয়ার সুবাদে কখন যে একটি বেলা পেরিয়ে গেল তা টের পেলাম না। মূল মন্দিরের প্রবেশের দরজা এটি। এখান দিয়ে ভিতরে প্রবেশ করলে যে মন্দিরটি চোখে পড়ে সেটি মা কল্যাণেশ্বরী মন্দির। পশ্চিম বর্ধমান জেলার এটি একটি অন্যতম শক্তিপীঠ। স্থানীয় মানুষের মতে এটি খুব জাগ্রত দেবী। মন্দিরটি ছোট গুহার মধ্যে দেবী মূর্তি রাখা থাকলেও বাইরে যে অষ্টধাতুর মূর্তি, যা দক্ষিণা কালী রূপে পূজিত হয়। দক্ষিণেশ্বরী মা এখানে কল্যাণেশ্বরী রূপে পূজিত হয়। কথিত আছে 1200 বছরের পুরনো এই মন্দিরের প্রতিষ্ঠা করেছিলেন মহারাজা বল্লাল সেন। মন্দিরের প্রাচীন তথ্য থেকে জানা যায়, খ্রিস্টীয় দ্বাদশ শতাব্দীতে কাপালিক দেবদাস চট্টোপাধ্যায় মা কালীর সাধনা করার জন্য এখানে আসেন।
সেই সময় এই এলাকায় ছিল ঘন জঙ্গল। শোনা যায় রাজা বল্লাল সেন ছিলেন এই কাপালিকের ভক্ত, আর কাপালিকের নির্দেশ মেনেই তিনি অধুনা শ্রবণপুরে একটি মন্দির নির্মাণ করেন। সেখানে বহু বছর ধরে আরাধনা হয় দেবী শ্যামারূপার। শ্রবণপুরে জনবসতি গড়ে উঠলে দেবী নাকি কোলাহলে রুষ্ট হয়ে কল্যাণেশ্বরীতে একটি 1 ফুট গভীর গর্তে আশ্রয় নেন। সেই থেকেই এখানে পূজিত হচ্ছেন তিনি। কল্যাণেশ্বরী দেবীর নামেই পরবর্তীতে মাইথন নামটি প্রচলিত হয়। মাইথন অর্থাৎ মাইকা থান, যেখান থেকেই ছোট হয়ে মাইথন নামে প্রচলিত হয়। দেবীকে নিয়ে অন্য একটা জনশ্রুতিও রয়েছে। জানা যায় বর্তমান মন্দিরের জায়গায় আগে গভীর জঙ্গল ছিল, পাশ দিয়ে বয়ে যেত ছোট এক নদী। একদিন সেই নদীর ঘাটে এক শাঁখারির কাছে শাঁখা পড়তে যান গ্রামেরই এক বধূ। শাঁখারি তার কাছে টাকা চাইলে তিনি বলেন টাকা নেওয়ার জন্য যেতে হবে শ্রবণপুর গ্রামে, তার বাবা ব্রাহ্মণ দেবনাথ চট্টোপাধ্যায়ের কাছে। সেই মতো শাঁখারি দেবনাথ চট্টোপাধ্যায়ের কাছে গিয়ে শোনেন তিনি নিঃসন্তান। শাঁখারির মুখে সমস্ত ঘটনা শুনে অবাক দেবনাথবাবু তাকে সঙ্গে করে হাজির হন জঙ্গলের মধ্যে নদীর সেই ঘাটে। কিন্তু সেখানে গিয়ে দেখা যায় কোনো নববধূ তো দূর, জনমানুষ নেই সেখানে। শুধু পাথরে রয়ে গেছে যুবতী পায়ের ছাপ। সঙ্গে সঙ্গে সমস্ত ঘটনা বুঝতে পারেন দেবনাথ চট্টোপাধ্যায়। জঙ্গলের মধ্যেই মায়ের নতুন মন্দির প্রতিষ্ঠা করা হয়। সেবায়েত হিসাবে মায়ের পুজো শুরু করেন দেবনাথ চট্টোপাধ্যায়। এই যে স্থান দেখতে পাচ্ছেন, এই স্থান হচ্ছে মানুষ মনে করে যে শাঁখারি রাজা এবং মা সর্বমঙ্গলা, মানে মা সর্বমঙ্গলা শাঁখারি এবং রাজাকে এই স্থানেই দেখা দিয়েছে। আর এই যে মন্দিরটা দেখতে পাচ্ছেন, এই মন্দিরের ভিতরেই রয়েছে মায়ের চরণের ছাপ। এখনো ভক্তরা যদি শুদ্ধ মনে মায়ের কাছে প্রার্থনা করে তাহলে অবশ্যই মা কল্যাণেশ্বরী কিন্তু তাদের সমস্ত মনোবাঞ্ছনা পূর্ণ করে। তো অবশ্যই শুদ্ধ মনে মাকে স্মরণ করতে হবে, মায়ের স্থানে আসতে হবে। এই যে স্থানটা দেখুন, এটাই জনশ্রুতি মতে এখানেই মা কল্যাণেশ্বরী যে শাঁখারি এবং রাজাকে দর্শন দিয়েছিল। এই মুহূর্তে আমরা সেই জায়গাতে আমি রয়েছি, আর পুরোটাই ঘুরে দেখাবো, সঙ্গে থাকবে অবশ্যই। মন্দিরে পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেলে আপনারা ঠিক ডান দিকে যে খিলান আছে সেই খিলান দিয়ে বাইরে বেরিয়ে এসে এই খুব সুন্দর অপরূপ সৌন্দর্যে ভরা এই ঝর্ণা দেখতে ভুলবেন না। ঠিক এটা একদম বাইরেই রয়েছে। মন্দির থেকে পুজো দিয়ে বাইরে বেরিয়ে এসে এরকম সুন্দর ঝর্ণা দেখতে পাবেন, এটা যেন দেখতে ভুলবেন না। বর্ষাকালে এর অপূর্ব রূপ ধরা পড়ে। এখন অবশ্য জল একবারে শুকিয়ে গিয়েছে, খুব কম দেখা যাচ্ছে। বর্ষাকালে কিন্তু পুরোটাই ভরে ওঠে। এই যে চারিদিকটা, এই যে মন্দিরের ঠিক একদম পিছনের অংশে পুজো দেওয়া হয়ে গেলে এই দিকটা দিয়ে আপনারা চলে আসবেন এই জায়গাটায়। যে মানতের জন্য আগে এখানে নরবলি দেওয়া হতো, এখন নরবলিটা আর হয় না, এখন পশু বলি দেওয়া হয়। এই যে পশু সব রাখাই আছে এই চারিদিকটা। এই যে স্থানটি দেখতে পাচ্ছেন, এই স্থানটিতে হচ্ছে বছরের একটা নির্দিষ্ট সময়ে এখানে ভোগ রান্না করা হয়ে থাকে। আর সেই সময় কিন্তু এই জায়গাটাতে প্রচুর ভক্তের সমাগম হয়ে থাকে।
এই যে অংশটা দেখতে পাচ্ছেন, এই যে এখানে কিন্তু ভোগ রান্না হয়ে থাকে। বটগাছের স্নিগ্ধ ছায়ায় এই গ্রীষ্মকালে কিন্তু প্রাণ জুড়িয়ে যাচ্ছে এখন এই মুহূর্তে। এই যে চাতাল দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু ভোগ রান্না করা হয়ে থাকে। ঠিক মন্দিরের পাশেই কিন্তু রয়েছে এই যে মন্দির, প্রধান মন্দিরের ঠিক পাশে এই জায়গাটাতে এখানে রয়েছে এই যে মহাদেবের এই একটা শিবলিঙ্গ, আর এই যে আর এই যে এই অংশটা এখানটাতেই কিন্তু পুজো দেওয়া হয় এই জায়গাটাতে। পুজো দেওয়া শেষ হলে বাইরে বেরিয়ে চলে আসবেন। আর এই সমস্ত রাস্তার ধারে যে সমস্ত হোটেলগুলো রয়েছে, এখান থেকে আপনারা সকালের জলখাবার কিংবা দুপুরের খাওয়া দাওয়া সেরে নিতে পারেন। থাকার জন্য এদের লজিংয়েরও কিন্তু সুবন্দোবস্ত রয়েছে। আপনারা এসে সরাসরি এনাদের সাথে কথা বলতে পারেন। খাওয়া দাওয়া যেটা দেখলাম খুব পরিষ্কার পরিচ্ছন্ন এবং রিজনেবল প্রাইসে, তাই অবশ্যই আপনারা কিন্তু এখানে ট্রাই করে দেখতে পারেন। চলুন এবারে আপনাদের বাইরের থেকে একবার ঘুরিয়ে নিয়ে আসি। এই হলো মন্দিরের বাইরের অংশ। যারা ব্যক্তিগত গাড়ি নিয়ে আসবেন, 2 চাকা বা 4 চাকা, এই যে সামনের যে অংশটা দেখতে পাচ্ছেন গাড়িটা দাঁড়িয়ে আছে, এখানেই আপনারা আপনাদের 2 চাকা বা 4 চাকা গাড়িগুলো এখানে পার্কিং করতে পারবেন। সামান্য কিছু অর্থ তাদেরকে প্রদান করতে হয়, তার বিনিময়ে আপনাদের পার্কিংয়ের সুবন্দোবস্ত তারা করে থাকেন। তো 2 চাকা বা 4 চাকা নিয়ে যারা আসবেন, তো তারা মন্দিরের ঠিক গেটের যে বিপরীত প্রান্ত সেখানেই কিন্তু আপনারা এই গাড়ি 2 চাকা বা 4 চাকা পার্কিং করতে পারবেন। কল্যাণেশ্বরী মন্দির দর্শনের পর আপনারা ওখান থেকে চলে যেতে পারেন 1.5 কিলোমিটার দূরে মাইথন ড্যাম। মাইথন ড্যামের কাছে আরও একটি প্রাচীন শিব মন্দির রয়েছে, যেটা হচ্ছে অমরনাথ শিব মন্দির, যেটা ভান্ডারা পাহাড়ে অবস্থিত। 300টা সিঁড়ি ভেঙে আপনি পৌঁছাতে পারেন এই শিব মন্দির দর্শন করতে, যেটা স্থানীয় মানুষেরা পাহাড়ি বাবা বলে থাকেন, পাহাড়ি বাবার অবস্থান বলে থাকেন। তো চাইলে আপনারা ওখানেও ঘুরে আসতে পারেন, মনটা খুব ভালো লাগবে। সময়ের অভাবে আমাদের এইটা দর্শন করা হয়নি। আজকের ভিডিও উপস্থাপনা এই পর্যন্তই ছিল। যদি কোনো পয়েন্ট মিস হয়ে গিয়ে থাকে কমেন্টে জানাতে ভুলবেন না। কেমন লাগলো আজকের এই উপস্থাপনা সেটাও আপনারা লিখে জানাতে পারেন। দেখা হচ্ছে অন্য কোনো আরও একটা পর্বে। ততক্ষণের জন্য সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর অদ্রিজা এক্সক্লুসিভের সাথে ঘুরতে থাকবেন।